কি ব্যাপার বলুন তো? আমার স্বামী বেঁচে আছে? খুলে বলুন। খুলেই বলছি ম্যাডাম, আমি জানি না। কি মনে হয় আপনার? মারা গেছে? সেই রকমই মনে হয়। খুন হয়েছে? অতটা বলবো না, তবে হতেও পারে। কবে মারা গেছে বলে মনে হয়? সোমবার। মিস্টার হোমস, এই চিঠি তাহলে আজকে তার কাছ থেকে পেলাম কি করে বলতে পারেন? কি বললেন? আপনি কি বললেন? সময়টা 1889 সালের জুন মাসের একটি রাত্রিবেলা। শুতে যাব এমন সময় এক ভদ্রমহিলা এলেন বাড়িতে। ঘরে ঢুকেই দৌড়ে এসে জড়িয়ে ধরলেন আমার বউকে। কেঁদে উঠে বললেন, বড় বিপদে পড়েছি রে, বাঁচাতেই হবে। আমার স্ত্রী অবাক হয়ে গেল, বলল, কেট উইটনি যে? কি ব্যাপার? কেট উইটনি ও আমার স্ত্রী একই ক্লাসে পড়েছে। তারা অনেক দিনের বন্ধু। ওর স্বামীটা প্রচণ্ড নেশাখোর। আফিমের রস মিশিয়ে তামাক খাওয়া ধরেছে অনেক দিন, এখন আর ছাড়তে পারে না। আমি ওদের পারিবারিক চিকিৎসক। কেট কাঁদতে কাঁদতে বলল, উনি আজ 2 দিন বাড়ি ফেরেননি, নিশ্চয়ই বার অফ গোল্ডে পড়ে আছেন। বার অফ গোল্ড একটা নেশার আড্ডা। যত রাজ্যের কুলি মজুর যায় আর সস্তার নেশায় বুধ হয়ে থাকে। ওরকম একটা বিভৎস জায়গায় কেট একলা যেতে চায় না স্বামীকে আনতে, তাই দৌড়ে এসেছে আমার কাছে। কেটকে আশ্বস্ত করে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর নিজেই একটা ভাড়াটে গাড়ি নিয়ে গেলাম বার অফ গোল্ডে। জায়গাটা লন্ডন ব্রিজের পূর্ব দিকের ডকের পাশে একটা সংকীর্ণ অন্ধকার গলির মধ্যে। একদম একটা সরু গুহার মতো রাস্তা দিয়ে চলে গেলাম নেশার আড্ডায়। কি বিভৎস পরিবেশ, ভাষায় বর্ণনা করা যায় না। নিচু ছাদ, লম্বা লম্বা ঘর, আফিমের ধোঁয়ায় চোখ জ্বলে যায়। নিভু নিভু আলোয় কোনো মতে দেখলাম প্রচুর লোক শরীর এড়িয়ে রয়েছে নানা ভঙ্গিমায়। তাদের ঘোলাটে নিষ্প্রাণ চোখ। বিভিন্ন জায়গায় দপদপ করে আগুন জ্বলছে, আফিং পোড়ার আগুন। চারিদিকে মানুষের ভুলভাল বকুনি শোনা যাচ্ছে। এক কোণে দেখলাম জ্বলন্ত কাঠকয়লার সামনে একজন রোগা লম্বা বুড়ো লোক হাঁটু মুড়ে বসে আছে আর ফ্যালফ্যাল করে চেয়ে আছে আগুনের দিকে। আমি ঠেকের ভেতর পা দিতেই একজন চাকর এসে আফিংয়ের পাইপ এনে ধরল আমার মুখের সামনে। আমি সরিয়ে নিলাম। খুঁজে বার করলাম কেটের নেশাখোর স্বামীকে। আমাকে দেখেই সে ভীষণ অবাক হয়ে বলল, আরে আরে ওয়াটসন যে, এই কটা বাজে বলো তো? রাত 11টা। সেই কি বার আজকে? শুক্রবার। এর মধ্যে 2 দিন পেরিয়ে গেল। না ভুল বলছো। এ তো কয়েক ঘন্টা হলো বসেছি, কটা পাইপ খেয়েছি মাত্র। ওকে টেনে নিয়ে বেরিয়ে আসার সময় হঠাৎ কে যেন আমার জামায় টান দিল। ফিসফিস করে কানে এসে বলল, এগিয়ে গিয়ে ফিরে তাকাও। চমকে উঠলাম। তারপর ঘুরে দাঁড়ালাম। দেখি সেই রোগা শুকনো পিঠ বাঁকা বুড়োটা ঘোলাটে চোখে তাকিয়ে আছে আগুনের দিকে। 2 হাঁটুর মাঝে আফিংয়ের নল যেন খসে পড়েছে শিথিল হাত থেকে। আড়াল করে দাঁড়াতেই চোখের নিমেষে ঘটল রূপান্তরটা। দেখলাম সেই বুড়ো আর নেই। সে জায়গায় সিধে হয়ে বসে আমার দিকে তাকিয়ে হাসছে প্রিয় বন্ধু শার্লক হোমস।
আর একটু হলেই চেঁচিয়ে উঠতাম। ইশারায় তার দিকে এগিয়ে আসতে বলে আবার আগের অবস্থায় ফিরে গেল হোমস। মিশে গেল নেশাখোরদের ভিড়ে। নিচু গলায় বললাম, এই এই তুমি এখানে কি করতে এসছো? আরে আস্তে কথা বলো, বন্ধুটাকে বিদায় করো আগে, তারপর কথা আছে। গাড়ি দাঁড় করিয়ে এসছি যে। ও গাড়িতেই বাড়ি পাঠিয়ে দাও, আর গাড়োয়ানকে বলো তোমার ঘরণীকেও যেন খবরটা দিয়ে দেয়। আজ রাতটা আমার সঙ্গেই থাকবে। শার্লক হোমসের কথার অন্যথা কোনোদিনও করতে পারিনি, এতটাই প্রবল ওর ব্যক্তিত্ব। তাছাড়া বন্ধুবরের নতুন অ্যাডভেঞ্চার সম্বন্ধে কৌতূহলও পেয়ে বসলো আমাকে। বাইরে এসে গাড়োয়ানকে বুঝিয়ে সব বলে দিলাম। একটু দাঁড়ানোর পরেই দেখলাম নেশার আড্ডা থেকে টলতে টলতে বেরিয়ে আসছে ছদ্মবেশী শার্লক হোমস। পাশাপাশি হেঁটে দুটো রাস্তা পেরিয়ে আসার পর এদিক ওদিক দেখে নিয়ে পিঠের কুঁজ ঝেড়ে ফেলে সোজা হয়ে দাঁড়ালো হোমস এবং হেসে বলল, ভাবছো বুঝি কোকেনের সঙ্গে এরপর আফিংটাও ধরলাম নাকি? ওখানে তোমাকে দেখে খুবই অবাক হয়েছি। তোমাকে দেখে আমিও কম অবাক হইনি। আরে আমি তো এসেছি ওই বন্ধুটার খোঁজে। তুমি কি করতে এখানে? আর আমি এসেছি এক শত্রুর সন্ধানে। শত্রু? আবার কোন শত্রু? যার সন্ধানে এসেছি তাকে সমূর্তি নিয়ে খুঁজতে গেলে ঝামেলায় পড়তাম। খালাসিটা শাসিয়ে রেখেছিল, তাই এসেছিলাম ছদ্মমূর্তিতে। এই বাড়ির পেছনে কলের ডকের কোণে একটা চোরা দরজা দিয়ে রাতের অন্ধকারে কত লাশ যে পাচার হয়ে যায় কেউ তার হিসেব রাখে না। টেমস নদীর ধারে এর চাইতে ভয়ঙ্কর মানুষ খুনের জায়গা আর নেই। নেভিন সিনক্লেয়ারের লাশও হয়তো ওইখান দিয়েই পাচার হয়ে গেছে। যাক সে কথা, কিন্তু গাড়িটা গেল কোথায়? বলে শীষ দিয়ে উঠল হোমস। অন্ধকারে ভেসে এলো একটা শীষের আওয়াজ। একটু পরেই একটা হালকা ঘোড়ার গাড়ি এসে সামনে দাঁড়ালো। ওয়াটসন, আসবে নাকি? যদি কাজে লাগি তো নিশ্চয়ই আসবো। বিশ্বাসী সহযোগী দরকার সবসময়, বিশেষ করে সে যদি আবার জীবনীকার হয়। সিডার্সে আমি যে ঘরে আছি সেখানে দুখানা খাট আছে, কাজেই তোমার অসুবিধা হবে না। সিডার্সে? কেন? ওখানেই মিস্টার সেন্ট ক্লেয়ার থাকেন, ওখান থেকেই তদন্ত করছি। কিন্তু ব্যাপারটা কি? আমি যে এখনো অন্ধকারে। কাটবে কাটবে, অন্ধকার এক্ষুনি কাটবে। বন্ধু নাও, উঠে পড়ো। আর জন, তোমাকে আর এখন দরকার নেই, বুঝেছ? এই নাও 8 ক্রাউন রাখো। আর হ্যাঁ, কাল সকাল 11টার সময় কিন্তু চলে এসো, ঠিক আছে? হোমস নিজেই চাবুক হাঁকিয়ে অন্ধকার রাস্তা দিয়ে ঘোড়া ছোটালো। তন্ময় হয়ে রইল আপন মনে। একটা কথাও বলল না শহর ছাড়িয়ে না আসা পর্যন্ত। তারপর যেন সম্বিত ফিরে পেল। মনে হলো চিন্তার ফসল ফলছে, মনের ধাঁধা কেটেছে। তামাকের পাইপ ধরিয়ে বলল, ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, সত্যি তুমি আদর্শ সহযোগী। কি চমৎকার চুপ করে ছিলে এতক্ষণ। ক্ষমতা আছে বটে, কিন্তু মুশকিল কি জানো? ভদ্রমহিলাকে কি বলে যে বোঝায় যে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। আমি কিন্তু এখনো আধারে। আরে বলছি সূত্র পেয়েছি অনেক, কিন্তু এমন জড়িয়ে রয়েছে যে খুলতে পারছি না। সব গুলিয়ে যাচ্ছে, বুঝলে? তা বেশ তো, খুলেই বলো না। বলছি। দেখো, ব্যাপারটা হলো 1884 সালের মে মাসে নেভিল সেন্ট ক্লেয়ার নামে এক অবস্থাপন্ন ভদ্রলোক এসে লিতে বাড়ি ঘরদোর কিনে বেশ বড় লোকের মতোই বসবাস শুরু করেন। কিছুদিন পরে ওই টয়লেটেরই একটি মেয়েকে বিয়ে করেন এবং 2টি বাচ্চাও হয়। ভদ্রলোক ব্যবসা সূত্রে রোজ সকালে লন্ডনে যান আর বিকেল 5:14 গাড়িতে ফিরে আসেন। বয়স 37, সচ্চরিত্র, খাঁটি ভদ্রলোক। পাড়ায় সুনাম আছে, ব্যাংকের টাকাও আছে। যাই হোক, গত সোমবার ভদ্রলোক লন্ডন রওনা হওয়ার সময় বলে গেলেন ছেলের জন্য 1 বাক্স চৌকো কাঠ নিয়ে ফিরবেন খেলনার বাড়ি তৈরির জন্য। বেরিয়ে যাওয়ার পরে একটা টেলিগ্রাম এলো একটা
দামি পার্সেল এসেছে, ডক থেকে ছাড়িয়ে আনতে হবে। মিসেস সিনক্লেয়ার নিজেই লন্ডনে গেলেন। পার্সেল ছাড়িয়ে জাহাজ কোম্পানির অফিস থেকে বেরোলেন 4:35। জায়গাটা মোটেই ভালো নয় জানো, ডক তো। তোমার সঙ্গে আজ যেখানে দেখা হলো তার কাছেই। তাই গাড়ির সন্ধানে এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ কানে ভেসে এলো একটা চাপা ভয়ার্ত চিৎকার। চমকে উঠলেন ভদ্রমহিলা। চোখ তুলতেই দেখলেন একটা দোতলা বাড়ির জানলায় দাঁড়িয়ে তাঁর স্বামী হাত নাড়ছেন, কি যেন বলতে চাইছেন। মুখ চোখ ভয়ে উত্তেজনায় ফ্যাকাশে হয়ে গিয়েছে। গায়ে কোট আছে, কিন্তু বাঁ কলার নেই। আফিংয়ের আড্ডাটা এই বাড়ির তলাতেই, যেখানে আজ তুমি গিয়েছিলে। ভীষণ ঘাবড়ে গেলেন মিসেস সিনক্লেয়ার। এটুকু বুঝলেন যে তার স্বামী বিপদে। তৎক্ষণাৎ দিশাহারা হয়ে ছুটলেন বাড়ির ভেতরে, কিন্তু দোতলায় ওঠা আর হলো না। সিঁড়ি থেকেই বদমাস খালাসিটা তার একজন চেলাকে নিয়ে বার করে দিল তাকে বাড়ির বাইরে। ছুটতে ছুটতে রাস্তা থেকে পুলিশ ডেকে এনে ফের বাড়িতে ঢুকলেন মিসেস সিনক্লেয়ার। কিন্তু দোতলায় উঠে দেখা গেল সেখানে থাকে একজন কদাকার পঙ্গু। সিনক্লেয়ার বলে কেউ নাকি সেখানে আসেনি। এক বাক্যে বললে খালাসি আর বিভৎস দর্শন পঙ্গুটি। এই সময় একটা আবিষ্কার করে বসলেন মিসেস সিনক্লেয়ার। চিৎকার করে দৌড়ে গেলেন টেবিলের দিকে। দেখা গেল সেখানে এক বাক্স কাঠের চৌকো ব্লক পড়ে রয়েছে। এই খেলনাটাকেই বাড়ি ফেরার সময় কিনে আনবেন বলেছিলেন মিস্টার সিনক্লেয়ার। এবার সন্দেহ হলো পুলিশের। ঘরদোর খুঁজতে গিয়ে দেখা গেল বাড়ির পেছনেই টেমস নদী। একটা জানলা সেই দিকেই এবং জানলার গড়াদে কাঁচা রক্তের দাগ। শোবার ঘরেও পাওয়া গেল মিস্টার সিনক্লেয়ারের ঘড়ি, টুপি, মোজা, জুতো। কেবল মিস্টার সিনক্লেয়ার ছাড়া আর সবই ছিল। অথচ জামা কাপড়ে এমন কোনো চিহ্ন নেই যা দেখে বোঝা যায় যে দারুণ একটা ধস্তাধস্তি হয়ে গেছে। আর ওই খালাসির ইতিহাসও খুব সুবিধার নয়। তার আচরণ সন্দেহজনক। সিঁড়ির মুখে সেই পথ আটকে ছিল মিসেস সিনক্লেয়ারের। আর ওই বিকলাঙ্গ ভাড়াটে হিউ বুন, তার সম্বন্ধেও সে কোনো খবর রাখে না। আর ওই খালাসিটার ইতিহাসও খুব সুবিধার নয়। তার আচরণ যথেষ্ট সন্দেহজনক। সিঁড়ির মুখে সেই পথ আটকে ছিল মিসেস সিনক্লেয়ারের। আর ওই বিকলাঙ্গ ভাড়াটে হিউ বুন, তার সম্বন্ধেও সে কোনো খবর রাখে না। মিস্টার সিনক্লেয়ারের জামা কাপড় কীভাবে ওখানে গেল তাও জানে না। কদাকার বিকট ভাড়াটে লোকটা আসলে পেশাদার ভিখিরি। রাস্তার মোড়ে রোজ টুপি পেতে বসে ভিক্ষা করতে। চকচকে কালো চোখ, এক মাথা কমলা রঙের চুল, মুখে যেন কথার খই ফুটছে। মুখ চোরা একটা ভীষণ কাটার দাগ আছে। চামড়া গুটিয়ে যাওয়ার ফলে ওপরের ঠোঁটটা মেঁকে উঠে গেছে ওপর দিকে। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বেশ কিছু মোমের দেশলাই নিয়ে বসে থাকে রোজ একই জায়গায়। লক্ষ্য করেছি ওর ওই বিভৎস চেহারার অনুপাতে চটপটে চতুর কথাবার্তা আর কালো চোখে চাহনির জন্যে অন্য ভিখিরিদের চেয়ে ওর দিকেই নজর পড়ে বেশি, ফলে রোজগারও বেশি। মনে রেখো, এই লোকই থাকে আফিং আড্ডার দোতলায়, যেখানে শেষবারের মতো দেখা গেছে মিস্টার সিনক্লেয়ার। কিন্তু হোমস, যার এমন বিকৃত অঙ্গ, তার দ্বারা কি এ কাজ করা সম্ভব? দেখো, সামান্য একটু খুঁড়িয়ে চলে বটে, তাছাড়া স্বাস্থ্য ভালোই। ডাক্তারি মতে কিন্তু যাদের একটা প্রত্যঙ্গ পড়ে যায়, অন্য কোনো অঙ্গের জোরে তার অভাবটা পুষিয়ে নেয়। তারপর হিউ বুনকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত ছিল। আর গ্রেপ্তার যখন করা হলো, তার আগেই বদমাস ওই খালাসিটার সঙ্গে তার সলা পরামর্শ হয়ে গেছে। বুনের জামার হাতায় কেন রক্তের দাগ ছিল এ প্রশ্ন জিজ্ঞেস করলে সে বলে যে তার আঙুল কেটে গিয়ে রক্ত লেগে গেছে, আর সেই রক্তই নাকি জানলার গড়াতেও লেগেছে। মিস্টার সিনক্লেয়ার নামধারী যাকে দেখেছেন বলে চেঁচাচ্ছেন মিসেস সিনক্লেয়ার, সেরকম কেউ তার ঘরে নাকি আসেইনি। ভদ্রমহিলার মতিভ্রম অথবা দৃষ্টিভ্রম দুটোর একটা ঘটেছে। পুলিশ ইন্সপেক্টর বুদ্ধি করে বাড়িতে থেকে গেলেন জোয়ারের জল নেমে গেলে কাদায় কিছু পাওয়া যায় কি না দেখবার জন্য। পেলেনও একটা কোট মিস্টার সিনক্লেয়ারের, কিন্তু ডেড বডি পাওয়া গেল না। কোটের পকেটে কি ছিল আন্দাজ করতে পারো? না। রাশি রাশি খুচরো পয়সা। কোট ভেসে যায়নি ওই কারণে, ভারী হয়ে গিয়েছিল। পড়াটা কিন্তু ভেসে গেছে। কিন্তু কোট সমেত একটা সম্পূর্ণ ডেড বডিকে জলে ফেলে দেওয়া হলো, আর বাদ বাকি জামা, জুতো, মোজা পাওয়া গেল ওপরের ঘরে। এটাই বা কি ব্যাপার? ধরো, ডেড বডিটাকে আগে
জানলা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তারপর ভিক্ষের পয়সা দিয়ে কোটটাকে ভারী করা হয়েছে। এমন সময় নিচে চেঁচামেচি শুনে তাড়াতাড়ি করে অন্য জামা কাপড় শোয়ার ঘরে লুকিয়ে রেখে কোটটাকে ফেলে দিয়েছে জানলা দিয়ে, যাতে ভারী বলে কাদায় আটকে যায়। তা হতে পারে। বোন তো এখন হাজতে, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে মিস্টার সিনক্লেয়ার আফিংয়ের আড্ডায় কি করতে গেলেন। আর ওই বোন লোকটাও শান্ত স্বভাবের ভিখিরি, আজ পর্যন্ত কোনো বেচাল দেখা যায়নি। সব মিলিয়ে এমন একটা রহস্যের গোলকধাঁধা সৃষ্টি হচ্ছে না যে খেয়েই পাচ্ছি না। কথা বলতে বলতে গাড়ি পৌঁছে গেল সিডার্সে। নুড়ি বিছানো পথ ধরে একটা বড় বাড়ির দিকে এগোলো গাড়িটা। দরজা খুলে বেরিয়ে এলেন একজন সোনালি চুলের ভদ্রমহিলা। দুজন পুরুষকে গাড়ি থেকে নামতে দেখে উৎসাহে এগিয়ে এলেন। তারপরেই আমাকে দেখে আর হোমসের কালো মুখ লক্ষ্য করে ভদ্রমহিলার মুখ অন্ধকার হয়ে গেল। কি খবর আনলেন? ভালো না খারাপ? দুটোর কোনোটাই নয়। আমার সঙ্গে ভদ্রমহিলার পরিচয় করিয়ে দিল হোমস। বাড়ির ভেতরে ঢোকার পরে প্রথমে খাবার ঘরে ঢুকলাম। তারপর আচমকা মিসেস সিনক্লেয়ার জিজ্ঞেস করলেন, মিস্টার শার্লক হোমস, আপনাকে দু একটা কথা সোজা জিজ্ঞেস করব, সোজা উত্তর দেবেন, ঘোর প্যাচের দরকার নেই। ধাক্কা সইবার মতো শক্ত ধাত আমার আছে, মূর্ছা যাব না। কি ব্যাপার বলুন তো? আমার স্বামী বেঁচে আছে? হকচকিয়ে গেল শার্লক হোমস। হেলান দিয়ে বসলো একটা চেয়ারে। কার্পেটে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ফের বললেন মিসেস সিনক্লেয়ার, খুলে বলুন। খুলেই বলছি ম্যাডাম, আমি জানি না। কি মনে হয় আপনার? মারা গেছে? সেই রকমই মনে হয়। খুন হয়েছে? অতটা বলবো না, তবে হতেও পারে। কবে মারা গেছে বলে মনে হয়? সোমবার। মিস্টার হোমস, এই চিঠি তাহলে আজকে তার কাছ থেকে পেলাম কি করে বলতে পারেন? কি বললেন? আপনি কি বললেন? ইলেকট্রিক শক খেলে মানুষ যেমন ছিটকে যায়, সেইভাবে তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল শার্লক হোমস। এক টুকরো কাগজ নাড়তে নাড়তে মিসেস সিনক্লেয়ার হাসি মুখে বললেন, হ্যাঁ, আজই পেয়েছি। ওই দেখি। নিশ্চয়। কাগজটা হাত থেকে ছিনিয়ে নিল হোমস। আমি গিয়ে দাঁড়ালাম তার পাশে। গ্রেভস এন্ড পোস্ট অফিসের ছাপ, তারিখটা সেই দিনেরই। হাতের লেখা তো দেখছি যখন যেমন মোটা তেমনি থ্যাবড়া। এই নিশ্চয় আপনার স্বামীর নয়? না, কিন্তু খামের মধ্যে যেটি এসেছে সেটি আমার স্বামী লিখেছে। ঠিকানা লেখবার সময় একে ওকে জিজ্ঞেস করতে হয়েছে দেখছি। কেন বললেন? নামটা লেখা হয়েছে বেশ ঘন কালো কালিতে, আপনা থেকেই শুকিয়ে গেছে। বাকি লেখাটা ধূসর রঙের, তার মানে ব্লটিং পেপার ব্যবহার করা হয়েছে। নামধাম একটানা লিখে গিয়ে ব্লটিং পেপার চেপে ধরলে নামের জায়গাটা কেবল এত নিকষ কালো হতো না। অর্থাৎ নাম লেখার পর ঠিকানা জানবার জন্যে সবুর করতে হয়েছে। ব্যাপারটা সামান্য, কিন্তু সামান্য ব্যাপারের মধ্যেই না গুরুত্বটা থাকে বেশি। যাই হোক, এবার চিঠি নিয়ে পড়া যাক। আরে আরে আরে, চিঠি ছাড়াও খামের মধ্যে আরো কিছু একটা পাঠানো হয়েছিল দেখছি। আংটি আমার স্বামীর। চিঠির লেখা আপনার স্বামীর তো? হ্যাঁ, খুব তাড়াতাড়ি লিখলে এইভাবে লেখে। চিঠিখানা পড়তে শুরু করলো হোমস। ডিয়ার, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। বিরাট একটা ভুল হয়েছে, শুধরোতে সময় লাগবে, ধৈর্য ধরো। ইতি, নেভিল। পেন্সিল দিয়ে লেখা হয়েছে অক্টেভো সাইজের বইয়ের পুস্তনীতে। কাগজে ওয়াটারমার্কও দেখছি না। টাকা ফেলেছে আজকে, যে ফেলেছে তার বুড়ো আঙুলটা রীতিমতো নোংরা। বাহ, চমৎকার। খামের মুখ যে সেটেছে তার আবার তামাক চিবনের অভ্যেসও আছে, বুঝলে বারসান? তা লেখাটা তাহলে আপনার স্বামীর?
নিশ্চয়ই। চিঠি যখন আজকে পোস্ট করা হয়েছে তখন অন্ধকারে আলো দেখা যাচ্ছে বটে, তবে পুরোপুরি বিপদমুক্ত হয়েছেন এই কথা বলা যায় না। বেঁচে তো আছে সেটা বলা মুশকিল, বুঝলেন। হাতের লেখা নকল করতে পারে, আঙুল থেকে আংটিও খুলে নেওয়া যেতে পারে। হয়তো চিঠিটা লিখেছিলেন আগেই, পোস্ট করা হয়েছে আজকে। এর মাঝে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। আপনি বড় ভয় দেখান মিস্টার হোমস। এত বড় সর্বনাশ হলে আমি টের পেতাম না বলতে চান? জানেন, যাওয়ার দিন পাশের ঘরে হাত কেটে ফেলেছিল। খাবার ঘরে বসে ঠিক টের পেয়েছিলাম। মনে হলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওর। দৌড়ে গিয়ে দেখি সত্যি আঙুল কেটে বসে আছে। মারা গেলে তো বুঝতে পারবোই। সেটাও ঠিক। এক সময় দেখা গেছে মেয়েদের মন যুক্তিকেও টেক্কা দেয়, কিন্তু বেঁচেই যদি আছেন তো চিঠি লিখতে গেলেন কেন? না, শ্বশুরি তো আসতেই পারতেন, তাহলে চিঠিটা লিখতে গেলেন কেন? সেইখানেই তো ধোকা লাগছে। আচ্ছা, এই দোতলার সেই বাড়িটায় আপনি ওকে খোলা জানলা দিয়ে দেখেছিলেন, তাই না? জানলা খোলা থাকা সত্ত্বেও আপনাকে নাম ধরে না ডেকে শুধু চেঁচিয়ে উঠলেন কেন? চেঁচানিটা কি ধরনের? বিপদে পড়ে সাহায্য চাওয়ার মতো কি? হাত নাড়াটা সেই ধরনের। এমন হতে পারে যে আপনাকে দেখে তাজ্জব হয়ে গিয়ে দুহাত উনি শূন্যে উঠিয়েছিলেন। অসম্ভব কিছু নয়। তারপরে কেউ যেন পেছন থেকে হ্যাচকা টান মেরে সরিয়ে নিল। ভাবে দুম করে সরে গেল জানলা থেকে। মনে হলো পেছনে কেউ ছিল, টেনে নিল। আর নিজেই লাফ মেরে পেছিয়ে গেছেন কিনা জানছেন কি করে? ওরা ঢুকেও তো আর কাউকে দেখেননি। বিকট চেহারার সেই লোকটা ছিল, নিজে কবুল করেছে। সেটাও ঠিক। আচ্ছা, ওই অঞ্চলে বা ওখানকার আফিং এর আড্ডায় মিস্টার সিনক্লেয়ার আগে কখনো গেছেন, আপনি জানেন? না। এরপর আর কোনো কথা হলো না। খাওয়ার পর ঢুকলাম শোবার ঘরে। খাটের ওপর বালিশ আর কুশন সাজিয়ে তার ওপর আয়েশ করে বসলো হোমস, আর সামনে রাখলো অনেকখানি তামাক। বুঝলাম সারা রাত তামাক খাবে আর ধ্যান করবে কূট সমস্যা নিয়ে। চোখে ঘুম নামার সময় দেখলাম ধ্যানমগ্ন হয়ে ঠায় হয়ে বসে আছে আর গলগল করে নীলচে ধোয়া ছাড়ছে কড়িকাঠের দিকে। ভোরবেলা চোখ মেলে দেখলাম সে ঠিক একইভাবে বসে আছে, শুধু যা সামনের তামাকের স্তূপটা উধাও হয়ে গেছে। কাল রাতের সমস্যার ছাপ হোমসের মুখে আর দেখলাম না। প্রসন্ন কণ্ঠে হোমস বলল, চলো ওয়াটসন, একটু বেরোনো যাক। তখন ভোর 4টে। বাড়িতে কেউ ওঠেনি। সহিশকে গাড়ি প্রস্তুত করতে বলে এলো হোমস। জামা জুতো পরতে পরতে বলল, বুঝলে ওয়াটসন, ইউরোপের সবচেয়ে হাঁদারাম লোকটা এখন তোমার সামনে। সমস্যার সমাধান করে নিয়েছি বললেই চলে। চাবির সন্ধান পাওয়া গেছে। তো চাবিখানা এখন কোথায়? বাথরুমে। সেখান থেকে নিয়ে আমার ব্যাগে রেখেছি। দেখি এবার সমস্যার তালা খুলতে পারি কিনা। গাড়ি ছুটল লন্ডনের দিকে। যেতে যেতে হোমস শুধু বলল, কেসটা খুবই বিচিত্র, বুঝলে ওয়াটসন। প্রথমটায় তো খুবই ধাঁধায় ফেলেছিল। থানায় পৌঁছে ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিটের ঘরে ঢুকলো হোমস। বলল, হিউবুন এখন হাজতে তো? হ্যাঁ, খুবই শান্ত ধরনের আসামি, কিন্তু এতই নোংরা যে বলবার নয়। নোংরা কেন বলুন তো? আরে মশাই, কিছুতেই মুখের তেলকালি ধোয়াতে পারলাম না। কোনো মতে কেবল হাত জোড়া ধোয়ানো গেছে। এখন একবার তাকে দেখা যায়? হ্যাঁ, আসুন। ব্যাগ হাতে ইন্সপেক্টরের পেছন পেছন চলল হোমস। এলাম হাজতখানায়। আমি তার সঙ্গেই আছি। সরু করিডর দিয়ে এগিয়ে চললাম। দুই পাশে সারি সারি বন্ধ দরজা। একটা দরজার উপর থেকে তক্তা সরিয়ে ইন্সপেক্টর বলল, আসুন। আমাদের দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে আছে ভিখিরি হিউবুন। উফ, সে কি মুখ! দুনিয়ার সমস্ত কদর্যতা জড়ো হয়েছে তার ওই বাঁকানো ঠোঁট আর ওই বিরাট ক্ষতচিহ্নটার মধ্যে।
চোখ থেকে থুতনি পর্যন্ত কেটে গিয়েছে। ক্ষতস্থান শুকিয়ে যেতে চামড়ায় টান ধরেছে। ওপরের ঠোঁট উল্টে গেছে, 3টে দাঁত বেরিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়েও যেন দাঁত খিচিয়ে রয়েছে। এক মাথা কমলা চুল কপাল আর চোখ ঢেকে রেখেছে। গায়ে রঙিন শার্ট আর ছেঁড়া কোট। নোংরামি দিয়েও তার কুৎসিত মুখ ঢাকা যায়নি। বিউটিফুল, তাই না? সেই জন্যই তো তৈরি হয়ে এসেছি ইন্সপেক্টর, রূপটাকে ফুটিয়ে তোলা দরকার। এই বলে ব্যাগ খুলে একটা বিরাট স্পঞ্জ বার করলো হোমস। এ আবার কি? আস্তে খুলুন দরজাটা, যেন শব্দ না হয়। প্রায় নিঃশব্দে চাবি ঘুরিয়ে দরজা খুলে দিল ইন্সপেক্টর। ঘরের কোণে একটা জলপাত্রে স্পঞ্জটা ডোবালো হোমস এবং আচমকা গায়ের জোরে ঘষতে লাগলো ঘুমন্ত বন্দির মুখে। আলাপ করিয়ে দিয়ে আসুন আসুন, ইনি হচ্ছেন নিখোঁজ মিস্টার নেভিল সিনক্লেয়ার। যেন ম্যাজিক দেখলাম চোখের সামনে। স্পঞ্জের জোরালো ঘর্ষণে দেখতে দেখতে যেন একটা খোসা উঠে গেল ভিখিরিটার মুখ থেকে। নিমিষের মধ্যে মিলিয়ে গেল তার মুখের তেলকালি আর দগদগে কাটা দাগটা। হ্যাচকা টানে খুলে গেল লাল টকটকে পরচুলা। লজ্জায় হাঁটু গেড়ে বিছানায় উঠে বসলো খাঁটি ভদ্রলোক চেহারার একজন ব্যক্তি। পর মুহূর্তেই বুঝল গেম ওভার। আর তো চিৎকার করে আছড়ে পড়ল বিছানায়। ইন্সপেক্টর হতবাক হয়ে গিয়েছিল। এখন যেন সম্বিত ফিরল। আরে সর্বনাশ, ইনিই তো নেভিল সিনক্লেয়ার। ছবিতে এই চেহারাই তো দেখেছি। বিছানা ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠে মরিয়া সুরে নেভিল সিনক্লেয়ার বললেন, বেশ করেছি। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তো বলুন। ইন্সপেক্টর মুচকি হাসলেন, বললেন, অভিযোগ? সেটা তো প্রায় আত্মহত্যার অভিযোগ হয়ে দাঁড়ায়। নিজেই নিজেকে গুম করেছেন। তা নয়, অভিযোগটা স্ত্রীকে ঠকানোর। তাকে সব বলা আপনার উচিত ছিল। কি করে আর বলতাম বলুন? যদি ছেলেমেয়েরা জেনে ফেলতো, মাথায় যে কাটা যেত। তা এখন কি আর কিছু চাপা থাকবে? কেলেঙ্কারি যদি এড়াতে চান তো থানায় এজাহার দিয়ে যান। ইন্সপেক্টর মনে করলে আদালত পর্যন্ত ব্যাপারটা গড়াতে দেবেন না, আর আপনিও ছাড়া পাবেন। দেখুন মিস্টার হোমস, বলবো, সবই বলবো। এই কথা ছেলে মেয়েদের কানে উঠলে বাড়িতে যে আর মুখ দেখাতে পারবো না। তার চাইতে ফাঁসিতে মরা যে অনেক ভালো। শুনুন তাহলে কি হয়েছিল ব্যাপারটা, শুনুন। এক সময় আমি খুব দেশ বেরিয়েছি, অভিনয় করেছি, সাংবাদিকতাও করেছি, লেখাপড়াও করেছিলাম ভালোভাবে। একদিন ভিখিরিদের নিয়ে প্রবন্ধ লেখার ফরমাস হলো আমার ওপর। ভেবে দেখলাম ভিখিরিদের নারী নক্ষত্র জানতে হলে ভিখিরি সাজাই ভালো। অভিনয় করতে জানতাম বলে ভিখিরির ছদ্মবেশটা ধরলাম ভালোই, ভিক্ষেও করলাম সারাদিন। খুচরো পয়সা গুনতে গিয়ে চোখ কপালে উঠল। মাত্র 7 ঘন্টায় 26 শিলিং 4 পেনি। যাই হোক, অভিজ্ঞতাটা হঠাৎ একদিন কাজে লেগে গেল। দেনার দায়ে রাতের ঘুম উড়ে গেছিল। 25 পাউন্ড দেনা মিটিয়ে দিলাম 10 দিনের ভিক্ষের টাকায়। এরপর থেকেই পুরোপুরি ভিক্ষাবৃত্তিটা শুরু করলাম। প্রথমটা একটু দোটানায় পড়েছিলাম, অন্তর্দ্বন্দ্ব লেগেছিল জানেন, টাকার লোভ আর আত্মসম্মানে। শেষ পর্যন্ত সহজে টাকা রোজগারের লোভটা ছাড়তে পারলাম না। সাংবাদিকতা করেও এত টাকা আমি কখনো রোজগার করতে পারবো না। রোজ বাড়ি থেকে বেরোতাম ভদ্রলোক সেজে, আফিংয়ের আড্ডার দোতলায় ভিখিরি সাজতাম। বিকেল হলে ওখান থেকেই ফের ভদ্রলোক সেজে বাড়ি ফিরতাম। লস্করটার মুখ বন্ধ রেখেছিলাম পয়সা খাইয়ে। এইভাবেই একদিন বাড়ি কিনলাম, বিয়ে করলাম, বাবা হলাম। আমার রোজগার এখন বছরে 700 পাউন্ড। আমার চেহারা আর কথার জন্যই এত রোজগার সম্ভব হয়েছে। গত সোমবার ভিখিরির সাজ পোশাক ছেড়ে ভদ্রলোক সাজছি, এমন সময় জানলা দিয়ে রাস্তার স্ত্রীকে দেখলাম। এদিক ওদিক কাকে খুঁজছে দেখে ভোরকে গিয়ে চেঁচিয়ে উঠি। সঙ্গে সঙ্গে জানলা থেকে সরে এসে লস্করকে বলি স্ত্রীকে যেন উপরে উঠতে না দেয়। নিচে যখন চেঁচামেচি চলছে, আমি তখন নতুন করে আবার ভিখিরি সাজছি। এমনই ছদ্মবেশ যে বউ পর্যন্ত ঠকে যাবে জানতাম, কিন্তু পাছে পুলিশের হাঙ্গামা হয়, তাই খুচরো পয়সা দিয়ে কৌটোটা ভারী করে দিলাম নদীতে। অন্য জামা কাপড়গুলো ফেলবার আগেই এসে হাজির হয় পুলিশ। গ্রেফতার হওয়ার আগেই লস্করটাকে একটা চিঠি লিখে দিই,
স্ত্রীর নামে। সেই সঙ্গে খুলে দিয়েছিলাম হাতের আংটিটা, যাতে উদ্বেগে না থাকে। চিঠি তো পেয়েছেন কালকে। হ্যাঁ, কালকে? সে কি? তাহলে এই 7টা দিন তো ভীষণ উদ্বেগে কেটেছে বেচারি। লস্করের পিছনে পুলিশ ঘুরছিল তো, চিঠিখানা তাই কাউকে দিয়ে কালকে পোস্ট করিয়েছে। যাই হোক, ব্যাপারটা আমি ধামাচাপা দিতে পারি যদি এ কাজ জন্মের মতো ছেড়ে দেন। হিউমন হওয়া আর চলবে না। কথা দিচ্ছি মিস্টার হোমস। মিস্টার হোমস, এত বড় ধাঁধাটা সমাধান করলেন কি করে বলুন তো? বালিশের পাহাড়ে বসে। অ্যাকাউন্টস তামাককে ধোঁয়া বানিয়ে। চলো ওয়াটসন।